অনেক কিছু মধ্যে থেকে তুমি গেছো, অনেক কিছু দেখেছো, অনেক কিছু শিখেছো। হতাশা এসছে কখনো? দেখলে বোঝা যায় না আমি অসম্ভব একজন ডিপ্রেশনে ভোগা মানুষ। তাই? আমার একটা অসুখ আছে, মানে আমি ডিপ্রেসড হয়ে গেলে আমার কাছের জন ছাড়া খুব একটা লোক বোঝে না। ধরো কোনো একটা জিনিস তুমি চেঞ্জ করে দিতে চেয়েছিলে, তাহলে হয়তো জীবনটা এরকম হয়ে যেত, অন্যরকম হয়ে যেত। যদি সেরকম সুযোগ কখনো পেতে, কি করতে? যদি সব কাজ ছেড়ে শুধু লেখালেখি করতে পারতাম আর বই পড়তে পারতাম। আমি জন্ম থেকে বাঁ চোখে ঝাপসা দেখি, লেজি আছি। এরপর অতি সম্প্রতি আমার ডান চোখও ঝাপসা হয়ে আসছে। মিটুর যে বিষয়টা নিয়ে হয়তো কিছুদিন আগে খুব বেশি চর্চা হয়েছে, কিন্তু এটা তো বোধহয় শুরু থেকেই হয়ে আসছে, কখনো প্রকাশ্যে এসছে, কখনো আসেনি। তুমি ইন্ডাস্ট্রির মধ্যে থেকে কি বলবে? যে মুহূর্তে পতিতাপল্লীর মেয়েদের ডেকে এনে অভিনয় করানো শুরু, পরবর্তী সময় তুমি যখন এলে, আমি ওর সাথে যে ব্যবহার করেছি, আমি তোমার সাথেও একই ব্যবহার করছি, আমি পাল্টাই। তার মানে জীবনে অনেক কিছু মধ্যে থেকে তুমি গেছো, অনেক কিছু দেখেছো, অনেক কিছু শিখেছো। হতাশা এসছে কখনো? হ্যাঁ, বহুবার। কিভাবে? আমি আমি দেখলে বোঝা যায় না আমি অসম্ভব মানে একজন ডিপ্রেশনে ভোগা মানুষ। তাই? আমার একটা অসুখ আছে, মানে আমি ডিপ্রেসড হয়ে গেলে আমার কাছের জন ছাড়া খুব একটা লোক বোঝে না। কি কষ্ট হয়, কি ফিল করো তখন? কিছুই না, মানে তাহলে ধরো ভালো লাগছে না, দূর কিছু হচ্ছে না, আমি না মানে টানা দুদিন বাড়িতে বিছানায়, আমার পাড়ার ওই আড্ডাটার রক আছে, সেই আড্ডায় যাইনি। কাজ তো অনেক সময় থাকে না, কিন্তু পাড়ায় বসে আড্ডা মারা, হ্যাঁ করা করিনি। এবং কেউ কিছু প্রশ্ন করলে, কেউ কিছু জিজ্ঞেস করে ফোন করে সাধারণ কথাতে ব ল চ দিয়ে উত্তর দিয়েছি। অকারণে খেস্তাচ্ছি, স্নান করছি না, খাচ্ছি কম, ব্রাশ করিনি, এরম দিন হয়ে গেছে। এই আমিটাকে আমি চিনি, এই আমিটাকে আমি চিনি। এই আমিটা থেকে বেরোতে পরবর্তী সময় না আমার কোনো বন্ধু বান্ধব, কোট আনকোট বান্ধবী, কোনো সুন্দরী, কারুর পক্ষে ওই ডিপ্রেশন কাটানো সম্ভব হয়নি। কেউ পারে না। দু তিনটে জিনিস পারে, তার মধ্যে একটা হচ্ছে মেয়েকে ছোঁয়া, মেয়ের টাচ। মেয়ের সাথে থাকলে মানে মেয়ের গায়ের গন্ধ, মেয়ের গায়ের স্পর্শ, এইটা পেলে মানে যেন বাবার মৃত্যুর পর আমি আমার রাত্রিবেলা, মানে ইনফ্যাক্ট ফুলশয্যার দিন আমার বউ অবাক হয়ে গিয়েছিল যে সে বেচারা তো একটা জায়গা ঠিকানা উপড়ে আর একটা সংসারে এসছে, তো ঘুমের ঘরে আমার গায়ে এরকম হাতটা তার পড়েছে। সে তো চেনে বলতে তখন একটা মানুষকে, বাকিগুলো মানুষগুলো তো অচেনা। হাত পড়া মাত্র আমি বস্তি হয়ে খিস্তি দিতে শুরু করেছি, কেবে ওই গালাগাল দিচ্ছি। সে অবাক। আসলে বাবা, আমি না একদম ওই বাবার বুকের কাছে নাক রেখে ঘুমোতাম। 91 সালে বাবা মারা যাওয়ার পর থেকে কোনো স্পর্শে গায়ে টাচ করলেই আমার ঘুম ভেঙে যায়। এই অসুখটা আমার কাটে মেয়ে একটু বড় হওয়ার পর। যখন মেয়ের কাছে গিয়ে ঘুমোই, তখন আমি যেচে ওর পাটা আমার পায়ের ওপরে রেখে, ওর হাতটা আমার গায়ে রেখে, তবে আমার ঘুম হয়। আমার পোষ্যটা এসে আমায় টাচ করলে আমি আরামে নিশ্চিন্তে ঘুমোই। মানে সব কিছু না একটা ওভারকাম। এই হতাশা থেকে ওইটা একটা স্পর্শ, একটা কারণ। আর একটা হচ্ছে আমি দুমদাম উইন্ডো শপিং করে ফেলি। বাহ। মানে আলপটকা কিছু কিনে ফেললে আমার মাথা ঠান্ডা হয়। আচ্ছা, এটা ভালো, দুটোই ভালো।
মানে এগুলো নিয়ে মানে নিজের এই যে হতাশা মানে পড়লে নিজেই নিজেকে তুমি ঠিক করে নাও হ্যাঁ আর কি। হ্যাঁ। তার জন্য কখনো কাউন্সেলিং এর কথা ভেবেছো যে আমার যাওয়া দরকার, কথা বলা দরকার? কোনো না, একদম জানো তো ভাবনি? মানে আমি হয়নি, তার কারণ হচ্ছে যে আমার কোথাও গিয়ে মনে হয় যে এন্ড অফ দ্য ডে, আমি তোমার কাউন্সিলরদের মানে যারা করেন তাদের আমি এক ফোঁটা ছোট করছি না, কিন্তু দিনের শেষে চোখ বন্ধ করলে সারাদিন তো তোমাকে প্রচুর লোক এখানে দিদি ম্যাডাম অমুক তমুক বলছে, কিন্তু আলো নেভানোর পর যখন তুমি তোমার বিছানায়, তখন তোমার কানের কাছে কেউ দিদি ম্যাডাম এক্সকিউজ মি এসব তো নেই, তখন একদম আমার মুখোমুখি আমি। ঠিক। যা যা প্রাপ্তি, যা যা না পাওয়া, সেগুলো আমার দিকেই ধেয়ে আসে, আমাকেই তো আমাকে কাউন্টার করতে হয়। কনসাসের সঙ্গে সাবকনসাসের একটা দ্বন্দ্ব চলবেই। তো নিজে নিজে উত্তর দিতে পারি, যতক্ষণ যদি কোনোদিন না পারবো হয়তো সেদিন শরণাপন্ন হব, হয়তো হতেই হবে, হাত পাগলা বাহ! মানুষ তো। মানে যতদিন নিজেকে নিজে কাউন্সেলিং করে নেওয়া যায় সেটা বোধহয় সব থেকে বড় ওষুধ। আচ্ছা, জীবনে যদি তোমার কোনো সুযোগ আসে নিজের একটা জিনিস পাল্টে ফেলার, কোন জিনিসটা পাল্টে ফেলতে চাইবে? মানে পাল্টে ফেলতে চাইবে মানে ধরো কোনো একটা জিনিস তুমি চেঞ্জ করে দিতে চেয়েছিলে, তাহলে হয়তো জীবনটা এরকম হয়ে যেত, অন্য রকম হয়ে যেত। যদি সেরকম সুযোগ কখনো পেতে কি করতে? আমি লিখতাম, সাহিত্যিক হতাম। সেটা তো এখনো লিখতে পারো তুমি। না, কি হয় আমার, এখন একটা আর্টিকেল বেরোলে 500 1000 এই তো টাকা পাওয়া যায়, কিন্তু যদি ইতিমধ্যে বাজার হয়ে গিয়ে থাকতো, মানে যদি সব কাজ ছেড়ে শুধু লেখালেখি করতে পারতাম আর বই পড়তে পারতাম। আমি জন্ম থেকে বাঁ চোখে ঝাপসা দেখি, লেজি আই। এরপর অতি সম্প্রতি আমার ডান চোখও ঝাপসা হয়ে আসছিল, ট্রিটমেন্ট চলছে। তো এটার কারণে যেটা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমার আমার আর কিছু নেই, আমার 1000 5 গল্পের বই আছে। আমি পড়তে খুব ভালোবাসি। আমি সব ছেড়ে যদি সারাদিন খেতাম বড় বউ একটু চা করো দেখি, একটু দুপুরে এই করো দেখি করতাম, বই পড়তাম, লেখালেখি করতাম, এইটা চেয়েছিলাম, এইটা হলে ভালো হতো। আর ভিক্টর ব্যানার্জির মতন মসৌরিতে একটা বাড়ি থাকতো। পাহাড় আমার এত প্রিয়, যদি ওইখানে আমাকে তুমি, তোমার টাকা পয়সা আছে আশা করি, ঠাকুরের আশীর্বাদে নিশ্চয়ই একদিন হবে, একটা যদি গেস্ট হাউস বানাও, আমাকে অল্প কিছু মাইনে দিও, আমি দারোয়ান কেয়ারটেকারের কাজ করি। প্লিজ এটা বলো না। আচ্ছা, আরেকটা আমি একটু তোমার এই কথার মধ্যে ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিষয় নিয়ে একটু ঢুকে পড়ি ছোট্ট করে। সাম্প্রতিক সময় নয়, মিটুর যে বিষয়টা নিয়ে হয়তো কিছুদিন আগে খুব বেশি চর্চা হয়েছে, কিন্তু এটা তো বোধহয় শুরু থেকেই হয়ে আসছে, কখনো প্রকাশ্যে এসছে কখনো আসেনি। তুমি ইন্ডাস্ট্রির মধ্যে থেকে কি বলবে এই মিটু বিষয়টা নিয়ে বা কাস্টিং কাউচ নিয়ে? তোমার কি বক্তব্য? দুটো জিনিস, এক হচ্ছে যে আগে ছেলেরা মেয়ে সাজতো, তারপর বেশ্যা বাড়ি থেকে মেয়েদের নিয়ে এসে অভিনয় করানো হতো। এইবার যে মুহূর্তে পতিতাপল্লীর মেয়েদের ডেকে এনে অভিনয় করানো শুরু হলো, পরবর্তী সময় তুমি যখন এলে, আমি ওর সাথে যে ব্যবহার করেছি, আমি তোমার সাথেও একই ব্যবহার করছি। আমি পাল্টাই। এবার এই মনোভাবটা ছিল, আছে, থাকবে, আর এখন আরও বেড়েছে। তার কারণ হচ্ছে এখন মানে খাদ্যের চেয়ে মানে যোগান অনেক বেশি। আমি বানাচ্ছি রামায়ণ, লাগবে একটি সীতা। তুমি একটা ফেসবুকে দাও অমুক তারিখ অডিশন, ঠিক ঠিক করবে, ঠিক ঠিক করবে। সবাই আয়না সুন্দরী। অভিনয়টা যে জানতে হয়, শিখতে হয়, মানে এটাও যে লালন করতে হয়। ঠিক। এবং কখনো কখনো অভিনয়ের খিদে এরকম যে প্রসব বেদনার মতো ওঠে, তো সেসব নেই। আমি তো টিকটক করেছি, আমি তো রিলে লিপ মিলিয়েছি, অডিশনে চলে এসেছি, এবং তাদের যে কি ছড়ায় ভাবতে পারা যায় না।
এবার কিছু দুরভিসন্ধি আছে, এরকম কিছু মানুষজন আছেই যারা এই সুযোগটার অপেক্ষায় থাকে, তারা প্রস্তাব দেয়। আমার বক্তব্য, মি 22, মি 202 যাই থাকুক না কেন, অদ্যাবধি কোনো অভিনেত্রী কি বলেছে যে জানেন আমি অডিশন দিতে গেছিলাম, আমাকে মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছে যে শো না হলে গুলি করে দেবো? 4-5 মাস পরে গিয়ে তার মনে হয়েছে এটা মি 2। অবশ্যই আছে। সুযোগের সদ্ব্যবহার করার জন্য একদল লোলুপ মানুষ নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। কিন্তু আমাদের মধ্যে যে সবাই ধোয়া তুলসী পাতা এমনটাও নয়। এবং এই প্রস্তাবটা ধরা যাক আমাকে চ্যানেল একটা প্রজেক্ট দিয়েছে, ওই রামায়ণ বানা, আমার সীতা দরকার, আমি তোমাকে কাস্ট করলাম, করে কন্ডিশন দিলাম, তুমি বললে না শোবো না। সুজাতার পরে নমিতা, তাকেও বললাম, নমিতার পরে প্রমিতা, তাকেও প্রত্যেকে না বলল, প্রত্যেকে ভালো অভিনেত্রী। দেন হোয়াট টু ডু? আমি কাজটা বন্ধ করে দেবো? চ্যানেলকে বলবো না গো কোনো মেয়ে শোয়নি, তাই আমি সীতা খুঁজে পাইনি বলে রামায়ণ করব না? আমি রামায়ণটা করছি না কারণ কেউ সীতা হতে রাজি হয়নি, বলতে পারবো না। তাহলে সেই লোকটা তো প্রজেক্টটা করবেই। দৃঢ়ভাবে কেউ নাটা বললো না কেন? দৃঢ়ভাবে কেউ নাটা বললে পারত, সবাই মিলে ফেরাতে পারত। কেউ না কেউ মিসইউজ করেছে, কেউ না কেউ প্রলোভন দেখিয়েছে, সে প্রলোভনে সে পা ফেলেছে। মি 2 অবশ্যই বেশ কিছু মানুষজন আছেন যারা শরীর লোভী, যারা শরীর লোভী। দেখো আমার কাছে তো অনেক অডিশন ইত্যাদি প্রভৃতি আমি সারা জীবন নিয়েছি, সে আকাশ বাংলার আমল থেকে। একদম। মানে আমার পক্ষে বিভিন্ন অডিশনে বাচ্চা লাগবে এই লাগবেতে খুব সহজ হতো নিজের মেয়েকে বলে দেওয়া যে যা অডিশনটা দিয়ে। আমি চাইনি 18 বছর হওয়ার আগে মেয়েকে কোনোদিন বলতে। তার কারণ হচ্ছে আমরা যখন অডিশন নিতে ঢুকতাম তখন মাথা নিচু করে ধরো পরের জন শেষে এসে বল হ্যাঁ স্যার, একটা মেয়ের গলা পেলাম। এই মেয়ের গলা পাওয়া মাত্র আমাদের চোখ কোথায় কোথায় গিয়ে আটকাতো আমরা জানি। আমরা শুধু মুখ দেখতাম কিনা আমরা জানি। তো আজকে সেই আসনে আমি নেই, সেই আসনে তুমি বসে আছো, তুমি একজন পুরুষ মানুষ। আজকে আমি মেয়ের বাবা, আমি তো জানি তুমি কিভাবে তাকাবে। সেই তাকানোটাকে রিসিভ করার মতন দক্ষতা তোমার আছে কিনা তার জন্য তোমার 18 হওয়া খুব জরুরি। 18 হওয়া খুব জরুরি। তুমি বুঝে নাও যে এই তাকানোয় কি আছে না আছে। তার জন্য মানে যে কারণে আমি এটা থেকে দূরে দূরে রেখেছি আমার মেয়েকে। এবং আমার এখনো মনে হয় যে অবশ্যই কিছু অভিসন্ধিমূলক বা কিছু ওই রকম মানুষজন আছেন, কিন্তু তার বাইরে কাজের ভিত্তিতে, প্রতিভার ভিত্তিতে অভিনয় সুযোগ পাওয়া খুব একটা অসাধ্য সাধন নয়। একদম। ধরো আমি নাম করেই বলছি যে অরিন্দম শীলের বিরুদ্ধে রূপাঞ্জনা একবার একটা অভিযোগ এনেছে। অভিযোগের সত্যতা আছে, অভিযোগটি সম্পূর্ণ ভুল। আমি এই তর্কেই যাচ্ছি না, আমি এই তর্কের বাইরে গিয়ে একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছি যে কোথাও গিয়ে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে অস্বীকার করার উপায় আমার আছে? অভিনেত্রী রূপাঞ্জনা যখন এসে দাঁড়ায়, যখন যে চরিত্রে রূপদান করে, আমি মুগ্ধ হয়ে দেখি। ওটা লাগেই, ওটা লাগেই, ওটা লাগে।
শুধু ওই করে যদি কাজ পাওয়া যেত তাহলে উত্তর কলকাতার একটা পাড়ার সবাই নায়িকা হয়ে যেত। ওটা বেসিক। আমি বলছি খারাপ মানুষ আছে, কিন্তু দিনের শেষে অভিনেত্রী সত্তাটা, এই যে অনন্যা চ্যাটার্জির মুগ্ধ প্রেমিক আমি মানে কি লেভেলের প্রেম সে বলে বোঝানো মুশকিল। মানে অনন্যাকে প্রতি মুহূর্তে পর্দায় দেখি আর প্রেমে পড়ি। তাহলে কি আমি অনন্যাকে কুদৃষ্টিতে দেখছি? না, আমার কাছে অনন্যাও জানে যে আমি অভিনেত্রী অনন্যা যখন চরিত্রে আসে। আমি যে জন আছে মাঝখানে বলে একটা নাটক হয়েছিল, সে নাটকে বিদীপ্তা অভিনয় করত। আমার তখন কলেজ বেলা, আমি কাঁপা কাঁপা হাতে বিদীপ্তাকে একটা 1.5 পাতার কবিতা লিখে পাঠিয়েছিলাম, যে জন আছে মাঝখানে, প্রেমপত্র। এখনো হাসতে হাসতে বিদীপ্তা বলে যে তোর কবি সত্তা জাগিয়ে দিয়েছিল আমি নাটক করে। আমার কাছে তখন ওই চরিত্রটা, ওই বিদীপ্তা যে চরিত্রে অভিনয় করেছিল, কি অসাধারণ অভিনয়। টুম্পা ওর বোন, কি অসাধারণ অভিনয়। ফলে মি টু কে অস্বীকার করব এত বড় ফেক হতে পারবো না। আছে, নিশ্চয়ই আছে, কিন্তু গুণের কদর কিন্তু হয়। শব্দ নিয়ে তোমার কারবার, কথা বলা, লেখা সবটাই তোমায় সাফল্য এনে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তুমি অভিনয়ের মধ্যে থাকতে ভালোবাসো, পরিচালনা ভালোবাসো, পড়তে ভালোবাসো বলে দিয়েছো। কিন্তু ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করা হয় তাজুদার সব থেকে পছন্দের জিনিস কি, কি বলবে? ঘুরে বেড়ানো। ঘুরতে যাও খুব? হ্যাঁ, মানে আমার এর আগে একটা আর্টিগা গাড়ি ছিল, সেই গাড়িটা আমাকে দেখলেই গালাগাল দিত। গাড়ি আমাকে গালাগাল দিত, কারণ গাড়িটা 5 বছরে 12-20 বেনারস গেছে, 12-10 উত্তরবঙ্গের পাহাড়ে উঠেছে, মাসে 2-3 বার বোলপুর গেছে। সে বেচারা জিভ বেরিয়ে গিয়েছে। তারপর তার সঙ্গ ত্যাগ করলে? হ্যাঁ, মানে অন্য একজন অচেনা ড্রাইভারের হাতে পড়েছিল গাড়িটা, এবং পাহাড়েই সে তুবড়ে তাবড়ে দেয় গাড়িটাকে। মানে প্রায়, মানে কাঁদতে কাঁদতে, এত পছন্দ ছিল গাড়িটা, আমি কাঁদতে কাঁদতে ওকে ত্যাগ করেছি। কিন্তু আমি অসম্ভব ঘুরতে ভালোবাসি। নাম করা জায়গা, অমুক জায়গা তমুক জায়গা নয়। যেমন মেয়ে একটু বড় হওয়ার পর একটু ইতিহাস ভূগোল সাবজেক্টগুলো যখন এলো, তখন আমি যেমন ওকে নিয়ে গরমের ছুটিতে পাহাড়ে যেতাম, সেরকম শীতের ছুটিতে চেষ্টা করতাম এমন এমন জায়গায় যাব যে জায়গাগুলো এর আগে দেখা হয় আচ্ছা। বা লোকে দেখতে যায় কম, হুম হুম। তথাকথিত লিস্টে নেই। আমি মেয়েকে নিয়ে, আমি ভূগোলের ছোটবেলায় বই পড়তাম যে ভারতবর্ষের মধ্যে অদ্ভুত একটা অবস্থানে ত্রিপুরা, 4-5টা অন্য দেশ, মাঝখানে ত্রিপুরা ঝুলে আছে। আমি মেয়েকে নিয়ে ত্রিপুরা যাই, চল। এবার হয়তো 4 দিন 5 দিনের ঘোরা, আমি শুধু একবার, আমার সকল বাড়ির লোকও জানে বা আমার বন্ধু বান্ধব যাদের সাথে যখনই যাই তারা জানে যে যদি 2 দিনের ঘোরা হয় অন্তত একটা সন্ধে আমায় একা ছেড়ে দিতে হয়, কারণ আমি পায়ে হেঁটে ঘুরি। ভালোবাসো। একা একটা শহরকে বা মানুষকে জানতে গেলে পায়ে হেঁটে ঘুরতে হবে। এই গাড়ি করে কাঁচ নামিয়ে এসি কাঁচের, কালো কাঁচের বাইরে থেকে দেখা শহরটা ঠিক বা গ্রামটা নয়। একদম তাই। আমাদের যারা দর্শকরা রয়েছেন, আমাদের ডেবি আনলিশড তুমিও জানো, একদমই নতুন একটা প্ল্যাটফর্ম, নতুন একটা পডকাস্ট, যেটা আমরা চেষ্টা করি যে যাদের সঙ্গে কথা বলার, তাদের অভিজ্ঞতায়, তাদের জীবন দর্শন এবং তাদের অভিজ্ঞতা দুটোই আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে। কারণ তোমাদের কাছ থেকে, তোমাদের অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু শেখার বা জানার রয়েছে। তো সেই দিক থেকে আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের জন্য কি বার্তা থাকবে তোমার? বার্তা থাকবে একটাই, সেটা হচ্ছে যে আর যা করেন করেন, আমার কোনো অভিজ্ঞতা থেকে নিজের জীবন চালাবার ভুলেও চেষ্টা করবেন না, তাহলে সমূহ পতন। এই যে বললো অমুক তমুক একাধিক, এই যে তোমার সাফল্য, এবার সাফল্য
নির্ভর করে ব্যাংকে। আমার ব্যাংকের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট আমার মতোই শীর্ণ, আমার মতোই জীর্ণ, এবং আমার কোনো ফিক্সড ডিপোজিট ইত্যাদি প্রভৃতি নেই। ফলে আমার কাছ থেকে পাওয়ার কিছু নেই, শেখার কিছু নেই। একটা আছে, সেটা হচ্ছে যে একটা জীবন ঈশ্বর দিয়েছেন। মানে আমি নাস্তিক, ঈশ্বর দিয়েছেন তো নয়, বাবা মার ইচ্ছেতে আমার জন্ম, কিন্তু জন্মে যখন একবার ফেলেছি তখন লেপ্টে চেটে ফুটে দুনিয়াদারিটা দেখব, এই খিদেটা থাকা উচিত সবার। এই খিদেটা যে আমি ভালো থাকবো, আমি চারপাশটা দেখব, সব মানুষের সাথে মিশবো, সবাইকে জানবো, এইটা জানতে 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 জানতেই দেখবেন নিজের খারাপ লাগা, নিজের অনেক না পাওয়া ইত্যাদি প্রভৃতি কখন পানসে হয়ে গেছে। একদম তাই। তবে সাফল্য তো শুধু মানে ব্যাংকের ব্যালেন্সে নয়, সাফল্য আসে মানুষের ভালোবাসায়, মানুষের হৃদয়ে এত কিছু করে জায়গা করে নিয়েছো, সেটা ব্যাংকের অ্যাকাউন্টে সাফল্যটা বোধহয় না বিচার করাই ভালো। না, খুব বেশি ভালোবাসা একটা বিবাহিত লোকের পক্ষেও ভালো নয়, সেটাও হাড়ে হাড়ে টের পেয়েছি, অন্য একদিন বলা যাবে। একদম, সে গল্প হবে অন্যদিন। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক তোমাকে। ইউ। তবে আজকে যারা আমাদের এই এপিসোডে বা আমাদের প্রায় অনেকগুলি এপিসোডেই আমাদের যারা স্পন্সর রয়েছেন বা গিফট হ্যাম্পার পার্টনার রয়েছেন, তাদের কথা না বললেই নয়। আমরা যেখানে বসে রয়েছি ফার্নিটেল স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ ফার্নিটেলকে। এবং আমাদের গিফট হ্যাম্পার পার্টনার রয়েছে বি মতিরাম সিলভার জুয়েলারি এবং বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, তাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রয়েছে তোমার জন্য। আরে লাভলি, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আর রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টিমুখ। বাবা, ভাবতেই ভাল লাগছে। মিষ্টি খেতে ভালোবাসো তো? হ্যাঁ। ওই যে ঘুরে ঘুরে মিষ্টি খেয়েছিলে। খুব ভালো থেকো তাজুদা, এরকম হাসি খুশি তোমার সঙ্গে দেখা হলেই সময়টা আমার খুব ভালো কাটে, কারণ অনেকটা হাসতে পারি, আর হাসলে এমনিই মানুষ ভালো থাকে। এই তুমিও খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সঙ্গে। থ্যাংক ইউ। আর আপনাদের সঙ্গে দেখা তো হবেই, তবে ডেবি আনলিশড আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানান। আজকের এপিসোডটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। এবং আমাদের এই পডকাস্টে আপনারা কাদের কথা শুনতে চাইছেন, কাদের অভিজ্ঞতার কথা শুনতে চাইছেন, সে সমস্ত কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।